শুভ্রের এই প্রশ্নে হৃদি যেন পাথরের মতো জমে গেল। তার ঠোঁট দুটো কেঁপে উঠল, বুকের ভেতরটা যেন বিষাক্ত কোনো ক্ষতকে ভরে গেল। শুভ্র অন্য কোনো নারীর পাশে রেখার কল্পনা করাও তার কাছে দম আটকে মরার মতো যন্ত্রণাদায়ক। প্রতিটি নিঃশ্বাস নিতে তার কষ্ট হচ্ছে, কিন্তু এই মুহূর্তে শুভ্রের এই রক্তাক্ত চেহারা, ওই ফোলা কালশিটে দাগগুলো সে আর নিতে পারছে না। তাকে পারতে হবে, শুধু শুভ্রের জীবনের জন্য হলেও তাকে এই মিথ্যেটা বলতে হবে। হৃদি নিজের নখ দিয়ে হাতের তালু কামড়ে ধরল, তারপর মহাযুদ্ধ করে কাঁপা কাঁপা গলায় কোনো মতে বলল, হ্যাঁ, সহ্য করতে পারবো। এই একটা শব্দ বলতে গিয়ে হৃদির মনে হলো তার আত্মাটা শরীর থেকে বেরিয়ে যাচ্ছে। শুভ্র এক মুহূর্ত দেরি করলো না। সে তীক্ষ্ণ দৃষ্টিতে হৃদির চোখের ভেতরে পড়ার চেষ্টা করে আবারও প্রশ্ন করলো, সত্যি সহ্য করতে পারবি আমাকে অন্য কারোর পাশে দেখতে? তোর কষ্ট হবে না? হৃদির কলিজাটা মোচড় দিয়ে উঠল। শুভ্র কেন তাকে বারবার এই মরণ প্রশ্নে বিদ্ধ করছে? সে তাদের দাঁত চেপে কান্না আটকে কোনো মতে গলার স্বর স্বাভাবিক করে বলল, পারবো, কষ্ট হবে না। শুভ্র চোখে মুখে এক অদ্ভুত কাঠিন্য ফুটে উঠল। সে আবার জিজ্ঞেস করলো, কাঁদবি না তো? যখন দেখবি আমি অন্য কাউকে বউ করার জন্য কবুল বলছি বা অন্য কারো হাত ধরছি, তখন কাঁদবি না তো? হৃদি এবার চোখের জল আর আটকে রাখতে পারল না, কিন্তু মুখে অস্পষ্ট স্বরে বলল, না। হৃদির না বলা শেষ হতে না হতেই শুভ্র একদম একগুঁয়ের মতো জেদ ধরে বলে উঠল, তাহলে তা আমি আরও বিয়ে করব না। হৃদি অবাক হয়ে অশ্রুসিক্ত চোখে শুভ্রর দিকে তাকালো। তার সারা শরীর কাঁপছে। সে অস্পষ্ট স্বরে জিজ্ঞেস করলো, কেন বিয়ে করবেন না কেন? শুভ্রর মুখটা অভিমান আর যন্ত্রণায় কালো হয়ে গেল। সে অবজ্ঞা ভরে মুখটা অন্যদিকে ঘুরিয়ে নিল। তারপর খুব ক্লান্ত আর নিষ্প্রিয় গলায় বলল, হৃদি, আমার এখন একদম কথা বলতে ইচ্ছে করছে না। তুই এখন যা এখান থেকে। হৃদির বুক ফেটে কান্না এলো। শুভ্র এই নির্লিপ্ততা আর নিজের অসহায়ত্ব মিলিয়ে সে আর ধৈর্য ধরে রাখতে পারল না। ডুকরে কেঁদে উঠে সে বলল, আপনার কষ্ট আমার একদম সহ্য হচ্ছে না শুভ্র ভাই। আমি আর পারছি না আপনাকে এইভাবে শেষ হতে দেখতে। এইভাবে দেখার চেয়ে আমার মরে যেতে ইচ্ছে করছে। সত্যি মরে যেতে ইচ্ছে করছে। মরে যেতে ইচ্ছে করছে? এই কথাটি শোনার সাথে সাথে শুভ্রর ভেতরে যেন আগুন জ্বলে উঠল। সে এক ঝটকায় মাথা তুলে গর্জে উঠল, হাত দুটো খোলা থাকলে গুনে গুনে 10টা থাপ্পড় পড়তো তোর গালে। সাহস কী করে হয় তোর এমন অলক্ষণের কথা বলার? নেক্সট টাইম যদি আর একবার এই অলক্ষণের কথা মুখে আনিস, তবে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। শুভ্রর এই শাসানি হৃদির মনে এক অদ্ভুত আলার আশা জ্বালিয়ে দিল। সে চোখের পানি মুছতে মুছতে ভেজা গলায় জিজ্ঞেস করলো, আমি বললে আপনার কি? আপনার তাতে কি যায় আসে? শুভ্র সাথে সাথে কোনো উত্তর দিল না। সে আবার মাথা নিচু করে ফেলল, যেন নিজের ভেতরে অগ্নিগিরিটাকে থামাচাপা দেওয়ার চেষ্টা করছে। হৃদি এবার সরাসরি হানা দিল শুভ্র মনের গহীনে। সে ব্যাকুল হয়ে জিজ্ঞেস করলো, ভালোবাসেন আমাকে? শুভ্র এক মুহূর্ত দেরি করলো না, পাথরের মতো শক্ত গলায় জবাব দিল, না। হৃদি যেন তৈরি ছিল এই উত্তরের জন্য। সে আবার পাল্টা প্রশ্ন ছুড়ে দিল, তাহলে আমি মরলে আপনার কী যায় আসে? কেন তো রাগ দেখাচ্ছেন? শুভ্রের কাছে এই প্রশ্নে যেন কোনো যুক্তি নেই। সে অবশ গলায় শুধু বলল, জানি না। হৃদি নিজের চোখে পানি মুছে নিয়ে খুব শান্ত কিন্তু যান্ত্রিক সিক্ত গলায় বলল, কাল আমার বিয়ে শুভ্র ভাই। কাল আমি অন্য কারো হয়ে যাব। শুভ্রের চেহারা কোনো পরিবর্তন হলো না। সে নিষ্প্রিয়ভাবে বলল, তো? শুভ্রের চেহারা কোনো পরিবর্তন হলো না। সে নিষ্প্রিয়ভাবে বলল, তো? হৃদি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইল। মানুষটা কি আসলে এত পাষাণ? সে ভাঙা গলায় আবার জিজ্ঞেস করলো, আপনি কি খুশি আমি অন্য কারো বউ হয়ে যাচ্ছি? তাতে আপনি খুশি তো? শুভ্র এবারও সে একই উত্তর দিল, তাও জানি না। হৃদি এবার আর নিজেকে সামলাতে পারল না। সে খুব কাছে গিয়ে শুভ্র রক্তাক্ত হাতের উপর নিজের হাতটা রাখলো। এক বুক হাহাকার আর ব্যাকুলতা নিয়ে খুব করুণ স্বরে বলল, আমার একটা কথা রাখবেন? শুভ্র হৃদির ওই স্পর্শে ভেতরে ভেতরে কেঁপে উঠল, বাইরে স্থির রইল। সে খুব নিচু স্বরে জানতে চাইল, কি? হৃদি এবার
এক বুক আশা আর আকুতি নিয়ে শুভ্রর কাছে এলো। তার চোখ ফেটে জল আসছে, কিন্তু কণ্ঠে শেষবারের মতো নিজেকে উজাড় করে দেওয়া জেদ। সে একদম শুভ্রর কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুরু থেকে না হয় আপনার মুখে ওই ভালোবাসি শব্দটা শোনার খুব ইচ্ছে ছিল আমার। অনেক স্বপ্ন বুনেছিলাম ওই একটা কথা শোনার জন্য। আজ আজ কি শেষবারের মতো একটু বলবেন ভালোবাসি? হৃদির একের পর এক এমন কলিজা কাঁপানো কথায় শুভ্রের ভেতরের শক্ত বাঁধনটা যেন ধসে পড়তে চাইছে। তার পাথর শরীরটার ভেতরে তখন হাহাকার চলছে। সে বুঝতে পারছে হৃদি যদি আর কিছুক্ষণ এখানে এভাবে থাকে তবে সে আর নিজেকে সামলাতে পারবে না। সবটুকু আগলে রাখা কঠোরতা এক নিমিষে ধুলোয় মিশে যাবে। শুভ্র অনেক কষ্টে চোখ শক্ত করে তাদের দাঁত চেপে রইল। একটা শব্দ তার মুখ দিয়ে বের হলো না। শুভ্রের এই নিথর নীরবতা দেখে হৃদির বুকটা ভেঙে চুরমার হয়ে গেল। সে কান্নায় ভেঙে পড়ে পুনরায় বলল, চুপ করে আছেন কেন? একটা মানুষের জীবনের শেষ ইচ্ছেটা কি পূরণ করে দেবেন না? প্রমিস করছি শুভ্র ভাই, আর কখনো আপনার সামনে এসে এই আবদার করব না। শুধু একবার বলুন, একবার। শুভ্র তবুও নির্বাক। সে চোখ দুটো শক্ত করে বন্ধ করে রেখেছে, যেন হৃদির ওই করুণ মুখটা তাকে দেখতে না হয়। শুভ্র এই পাথরের মতো নীরবতা হৃদিকে ভেতর থেকে একদম পিষে ফেলল। লোকটার মনে কি বিন্দুমাত্র মায়া নেই? এত আকুতির পরেও কি একটাবার ভালোবাসি বললে আকাশ ভেঙে পড়তো? হৃদি আর এক মুহূর্ত ওখানে থাকতে পারল না। তার দম আটকে আসছে। এখানে থাকলে সে এখনই চিৎকার করে কেঁদে ফেলবে। সে অনেক কষ্টে নিজের কান্না চেপে ঝট করে উঠে দাঁড়ালো। শুভ্র দিকে শেষবারের মতো অভিমান নিয়ে তাকিয়ে বলল, ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না এই বেহায়া মুখ নিয়ে আপনার সামনে। ভালো থাকবেন আপনি আপনার এই পাথর মন নিয়ে। বলিয়ে হৃদি আর পেছন ফিরে তাকালো না। সে পাগলের মতো দৌড়ে দরজার কাছে আসতেই আচমকাই এক পুরুষুলিয়া মায়াবী কণ্ঠের সুর তার কানে আছড়ে পড়ল। হৃদি যেন বিদ্যুৎ স্পষ্ট হয়ে থমকে দাঁড়ালো। পুরো শরীর তার কেঁপে উঠল। সে অবিশ্বাস চোখে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। দেখল শুভ্র ঠিক আগের মতোই মাথায় চেয়ারটা হেলিয়ে দিয়ে চোখ বন্ধ করে গান গাইছে। কাল তার বিয়ে, কাল সে চিরতরে অন্য কারো হয়ে যাবে, আর এই লোকটা তাকে বিদায় দেওয়ার মুহূর্তে গান গাইছে। হৃদির বুকটা মুহূর্তেই হাজারো অভিমান আর যন্ত্রণায় বিষিয়ে উঠল। এই গান যেন তার ক্ষতবিক্ষত হৃদয়ে লবণ ছিটে হয়ে লাগলো। সে আর নিজেকে ধরে রাখতে পারল না। এক মুহূর্ত না দাঁড়িয়ে ডুকরে কেঁদে উঠে দরজা দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। সকাল 9টা। শুভ্রা আনমনে কলেজের পথে হাঁটছে, কিন্তু তার শরীরটা কেবল রাস্তায়, মন পড়ে আছে অন্য কোথাও। চারপাশে ব্যস্ততা, গাড়ি হর্ন, কিছু যেন তার কানে পৌঁছাচ্ছেই না। এমন সময় একটা কালো রঙের প্রাইভেট কার তীব্র গতিতে শুভ্রার একদম গা ঘেঁষে চলে যাচ্ছিল। ঠিক তখনই কারোর একটা শক্ত হাতের টানে সে ছিটকে রাস্তার পাশে এসে পড়ল। অল্পের জন্য নিশ্চিন্ত মৃত্যুর হাত থেকে বেঁচে গেল শুভ্রা। বুকটা ধক করে উঠল তার। চমকে তাকিয়ে দেখল সামনে ঈশান দাঁড়িয়ে আছে। ঈশানের চোখে মুখে তখন অগ্নিগিরির মতো রাগ। সে তাদের দাঁত চেপে বলে উঠল, কান্না নাকি তুমি? চোখে দেখতে পাও না? আর এক সেকেন্ড দেরি হলে কি হতো সেটা একবার ভেবে দেখেছ? শুভ্র কোনো পাল্টা জবাব দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এতটাই বেশি আছে যে ঝগড়া করার মতো শক্তিটুকু নেই। শুভ্রা এমন বিমর্ষ চেহারা দেখে শুভ্রা কোনো পাল্টা জবাব দিল না, শুধু মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তার ভেতরটা এতটাই বেশি আছে যে ঝগড়া করার মতো শক্তিটুকু নেই। শুভ্রার এমন বিমর্ষ চেহারা দেখে ঈশানের রাগী মুখটা মুহূর্তে নরম হয়ে এলো। সে একটা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে এসে নরম গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে শুভ্রা? তোমার কি খুব মন খারাপ? শুভ্রা মাথা না তুলে খুব ধরা গলায় বলল, ভাইয়া আগে যখনই কোনো ডিলে যেত দিনে অত্যন্ত একবার হলে আমাকে ফোন দিত, কিন্তু এইবার একবারও ফোন দিল না। আমি বারবার চেষ্টা করছি, কিন্তু ফোনটা বন্ধ বলছে। 2 দিন ধরে ভাইয়ার সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। ঈশান বুঝতে পারল শুভ্রার বুকের ভেতরে ঝড় বয়ে যাচ্ছে। সে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য শান্ত স্বরে বলল,
এটা নিয়ে তো চিন্তা করো না, বস ডিলটা শেষ করেই চলে আসবে। আসলে বস এবার চাইছে কিছুটা সময় একা থাকতে, তাই কারোর সাথে যোগাযোগ করছে না। সব ঠিক হয়ে যাবে। শুভ্রা এবার ঈশানের দিকে ছলছল চোখে তাকিয়ে বলল, চিন্তা না করে থাকি কিভাবে? একদিকে ভাইয়ার কোনো খবর নেই, অন্যদিকে হৃদিরও কোনো খোঁজ পাচ্ছি না। মেয়েটা বেঁচে আছে নাকি মরে গেছে কেউ জানে না। যে যেখানেই রাখুক না কেন, আল্লাহ যেন ওকে অত্যন্ত সলি সহমতে ভালো রাখে। ঈশান আর কথা বাড়ালো না। শুভ্রার দুশ্চিন্তা মাখা মুখটা দেখে তার নিজেরও খারাপ লাগছে, কিন্তু সত্যিটা এই মুহূর্তে বলা সম্ভব নয়। সে নিজের বাইকটা এগিয়ে এনে আলতো স্বরে বলল, ওঠো, তোমাকে কলেজে নামিয়ে দিয়ে আসি। শুভ্রাও আর দ্বিমত করলো না, যান্ত্রিকভাবে বাইকের পেছনে গিয়ে বসলো সে। কয়েক মিনিটের মধ্যে ঈশান শুভ্রা কলেজের গেটের সামনে বাইক থামালো। বাইক থেকে নামার পর শুভ্রার দিকে তাকিয়ে আশ্বস্ত করার ভঙ্গিতে ঈশান বলল, শোনো, একদম চিন্তা করো না, বস ঠিক আছে। আমি ক্লায়েন্টের সাথে কথা বলে কনফার্ম হচ্ছি। তাই প্লিজ রাস্তায় এভাবে আনমনে হাঁটো না, যে কোনো সময় বিপদ হতে পারে। আর সময় হলে রেডিও ঠিক ফিরে আসবে। এখন যাও, মন দিয়ে ক্লাস করো। বলে ঈশান বাইক স্টার্ট দিয়ে হুশ করে রাস্তা দিয়ে চলে গেল। কিন্তু কিছুটা পর যেতে ঈশানের পকেটে থাকা ফোনটা সজোরে বেজে উঠল। ঈশান বাইক থামিয়ে তড়িঘড়ি করে ফোনটা রিসিভ করলো। ওপাশ থেকে কিছু একটা শোনার সাথে সাথেই ঈশানের চোখে মুখে বৈশাখিক আনন্দ আর বিজয়ী হাসি ফুটে উঠল। ফোনটা পকেটে রেখে সে বিড়বিড় করে নিজের মনে বলল, বস, আপনি সত্যি অসাধারণ। মানতেই হবে, আপনার মাথায় বুদ্ধি আছে অনেক। বলে সে পূর্ণগতিতে বাইক চালিয়ে নিজের গন্তব্যের দিকে রওনা দিল। আসলে পর্দার আড়ালের কাহিনীটা হলো, শুভ্র যে এখন নির্বাণের ডেরায় বন্দি হয়ে নরক যন্ত্রণা ভোগ করছে, সেটা ঈশান শুরু থেকেই জানে। কিন্তু বাড়ির লোক জানলে হুলস্থুল পড়ে যাবে বলে ঈশান কৌশলে শুভ্রর বাবা সোহান চৌধুরী আর সায়রা চৌধুরীকে বুঝিয়ে রেখেছে যে শুভ্র একটা অত্যন্ত জরুরি ডিলে দেশের বাইরে গেছে, কাউকে জানিয়ে যেতে পারছি। আর ডিল শেষ না, সে কিছুটা সময় একা থাকতে চায়। তাই যেন কেউ তাকে ফোন দিয়ে বিরক্ত না করে। লাল টকটকে বেনারসি শাড়ি, গায়ে ভারী গহনা আর চুলে তাজা গোলাপের সুগন্ধ, সব মিলিয়ে অপূর্ব এক রাজকন্যার মতো বউ সেজে বসে আছে হৃদি। কিন্তু হৃদির কাছে আজ এই দামি বেনারসিটাকে বিয়ে সেরে মনে হচ্ছে না। মনে হচ্ছে এক টুকরো সাদা কাফনের কাপড়, যা দিয়ে কিছুক্ষণ পরে তাকে জ্যান্ত কবর দেওয়া হবে। হৃদির চোখ থেকে অঝরে অশ্রু ঝরছে, চোখের লোনা জলে কাজল লেপটে একাকার হয়ে গেছে। কিন্তু সেদিকে তার বিন্দুমাত্র খেয়াল নেই। সে শুধু পাথরের মতো মাথা নিচু করে নিজের নিঃশব্দ হাহাকারগুলো ঝরিয়ে দিচ্ছে। কতটা যে ভালোবাসে সে শুভ্রকে, যাকে নিয়ে হাজারো স্বপ্ন বুনেছে, যার জন্য বউ সাজবে বলে কতদিন রাত স্বপ্ন দেখেছে। আর সেই শুভ্র নামক মানুষটাকে সে চিরতরে হারিয়ে ফেলছে। আজ তার এই সাজ, এই রূপ সবে অন্য কারোর জন্য। হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে মনে হচ্ছে কেউ যেন বিষ ঢেলে দিচ্ছে। ইচ্ছে করছে এখনই সব শেষ করে দিয়ে মরে যেতে। হৃদি আর নিজেকে ধরে রাখতে পারল না। হাতের মুঠো বেনারসির ঘোমটাটা কোনাটা খামচে ধরে ডুকরে কেঁদে উঠল। তার অস্পষ্ট আর্তনাদ দেখে দেওয়ালগুলোতে ধাক্কা খেয়ে ফিরে আসছে। শুভ্র ভাই, আমার খুব কষ্ট হচ্ছে। আমি আপনাকে যে কত ভালোবাসি তা যদি আপনি আজ একবার বুঝতেন। এই বিয়েটা হয়ে গেলে আমি হয়তো আর বাঁচতেই পারবো না। আমি শেষ হয়ে যাব শুভ্র ভাই, মরে যাব আমি। বাইরে ড্রয়িং রুমে শেরওয়ানি পরে একরকম একদম বরবেশে বসে আছে নির্বাণ। তার ঠোঁটের কোণে বৈশাখিক বিজয়ের হাসি। আজ তার দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ হতে যাচ্ছে। আজ সে তার প্রিয় মায়াবীকে চিরতরে নিজের করে নিতে যাচ্ছে। বিয়েটা যাতে সকাল সকাল মিটে যায়, সেই জন্য নির্বাণ আগেভাগে সব ব্যবস্থা করে রেখেছে। কাজী সাহেব, দুজন গার্ড এসে নির্বাণের বোন নেহা হৃদির রুমে ঢুকলো। হৃদি তখনও মূর্তির মতো চুপচাপ বসে আছে। তাদের ভেতরে ঢোকার শব্দ শুনে হৃদি কোনো রিয়াকশন দেখালো না, যেন তার ভিতরে প্রাণ নেই। সে স্পেস একটা সাজানো পুতুল। কাজী সাহেব হৃদির সামনে বসে রেজিস্টার খাতাটা এগিয়ে দিলেন। তারপর একটা কলম তার চোখের সামনে ধরে খুব নিচু স্বরে বললেন, মা, এখানে একটা সই করো। কিন্তু হৃদির এক চুলও নড়ল না। তার সারা শরীর যেন পাথরে পরিণত হয়েছে। হৃদির এই নীরবতা দেখে নেহা বিরক্ত হয়ে বলে উঠল,
দেখো রিদি, এখন আর ঢং করো না তো, চুপচাপ সাইন করো। তোমার কপাল ভালো যে আমার ভাইয়ের মতো একজন বউ হতে যাচ্ছ, নাহলে তোমার মতো এক আনকালচার একটা মেয়েকে আমার ভাবি ভাবে, এটা ইম্পসিবল ছিল। রিদি তবুও নির্বাক। নেহার বিষাক্ত কথাগুলো যেন তার কান পর্যন্ত পৌঁছালোই না। সে কেবল এক দৃষ্টিতে মেয়েদের দিকে তাকিয়ে আছে। নেহা এবার হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদির হাতের কবজিটা সজোরে চেপে ধরল। জোর করে আঙুলের ফাঁকে কলমটা গুঁজে দিয়ে দাঁতে দাঁত চেপে বলল, সই করে দি হৃদি, সই করো। বেশি বাড়াবাড়ি করলে কিন্তু ফল খুব খারাপ হবে। আমার ধৈর্য পরীক্ষা নিস না। হৃদি আর পারল না। তার ভেতরে জমে থাকা সবটুকু কান্না অগ্নিগিরির মতো ফেটে বের হলো। সে ঝাপসা চোখে নেহার দিকে তাকিয়ে আর্তনাদ করে উঠল, নেহা আপু, তুমি কি ভালোবাসার মর্ম বোঝো? তুমি তো জানো কাউকে মনে ঠাঁই দিলে আর কাউকে সেখানে বসানো যায় না। তাহলে যাকে আমি মনে প্রাণে ভালোবাসি তাকে ছাড়া অন্য কারো নামের পাশে আমি সই করি কী করে? নেহা আপু, আমি শুভ্র ভাইকে অনেক ভালোবাসি, বিশ্বাস করো। আমি এই কাগজে সই করতে পারবো না, আমার হাত সরছে না। শুভ্রকে ভালোবাসি। হৃদির মুখ থেকে এই স্বীকারোক্তি শোনা মাত্রই নেহার মনে হলো কেউ তার কানে ফুটান্ত সীসা ঢেলে দিল। ঈর্ষায় তার মুখটা বিকৃত হয়ে উঠল। সে কোনো কথা না শুনে পৈশাচিক শক্তিতে হৃদির হাতটা চেপে ধরল। হৃদি বাধা দেওয়ার চেষ্টা করলো, হাত সরিয়ে নিতে চাইল, কিন্তু নেহার উন্মুক্ত শক্তির কাছে সে পেরে উঠল না। এক প্রকার দস্তাদস্তি করেই নেহা হৃদির কাঁপাকাঁপি হাত দিয়ে রেজিস্টার খাতার পাতায় সই করিয়ে নিল। সইটা শেষ হতেই হৃদির দুই হাতে মুখ ঢেকে ভেঙে পড়ল। তার মনে হলো এই কলমের আঁচল তার জীবনের শেষ আশাটুকু কেড়ে নিল। নেহা তখন হৃদির দিকে ঝুঁকে এসে হিমশীতল গলায় বলল, ব্যাস, এখন থেকে তুমি আইনগত আমার ভাইয়ের সম্পত্তি। তাই এখন থেকে তোমার মুখে শুধু আমার ভাইয়ের নাম থাকবে। খবরদার হৃদি, শুভ্র শুধু আমার। নেক্সট টাইম যদি ওর নাম তোর মুখে শুনি তবে তার ফল হবে ভয়াবহ। বলেই নেহা কাজী সাহেবের দিকে ফিরে তর্জনী উঠিয়ে আদেশ দিল, বাকি কাজটুকু তাড়াতাড়ি শেষ কর, পড়ানো শুরু করুন এখনই। কাজী সাহেব চশমাটা ঠিক করে নিয়ে গম্ভীর গলায় বললেন, দেনমোহর ধার্য করা হয়েছে 5,25,01,000 টাকা, এর নগদ আদায়। ঠিক সেই মুহূর্তে নেহার ফোনে একটা কল আসলো। নেহা বিরক্তি ভরে তাকে বারান্দার দিকে চলে গেল। হৃদি তখন পাথরের মতো বসে আছে, তার কানে কোনো কথা ঢুকছেই না। সে শুধু ভাবছে আজ থেকে সে অন্য কারো হয়ে যাচ্ছে। তার সমস্ত অনুভূতি যেন ভোঁতা হয়ে গেছে। সাহেব রেজিস্টার খাতাটা সামনে টেনে নিয়ে প্রায় ফিসফিস করে নিচু স্বরে বললেন, 5,25,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া জনাব সোহান চৌধুরী সাহেবের সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীর সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করা প্রস্তাব রাখিতেছি। আপনি কি এই বিবাহে রাজি আছেন? মা বলুন কবুল। রীতি তখন এক ঘোরের মধ্যে। তার কানে বাজে শুধু শুভ্র সেই গান আর শেষবার বলা কঠোর কথাগুলো। আশেপাশে কে কি বলছে, বরের নাম কি, কিছুই বলছে, কিচ্ছু তার মাথায় ঢুকছে না। সে শুধু জানে তাকে এই কাজটা করতে হবে শুভ্রকে বাঁচানোর জন্য। চোখ থেকে অজরে পানি পড়ছে, দৃষ্টি ঝাপসা। সে বরের নামটা শোনা বা বোঝার বিন্দুমাত্র চেষ্টা না করে বিড়বিড় করে বলে উঠল, কবুল। পরপর 3বার জ্যান্ত লাশের মতো শব্দটা উচ্চারণ করলো হৃদি। সে জানলই না এই একটা শব্দে সে কার সাথে নিজের জীবনটা বেঁধে ফেলল। কাজী সাহেব হৃদির রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসলেন। চারপাশে একটা থমথমে নীরবতা, কিন্তু নির্বাণের চোখে মুখে তখন রাজত্ব পাওয়ার নেশা। কাজী সাহেব নিয়ম অনুযায়ী নির্বাণের সই নেওয়ার আগে তাড়াহুড়া করে বিয়ে পড়ানো শুরু করলেন। সম্ভবত নির্বাণের দাপট আর উত্তেজনার কাছে কাজী সাহেবও কিছুটা তটস্থ হয়ে পড়েছিলেন। কাজী সাহেব রেজিস্টার খাতাটা নির্বাণের সামনে মেলে ধরে গম্ভীর গলায় বললেন, 5,25,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া তাসনিম হৃদিকার সহিত আপনার বিবাহ সুসম্পন্ন করার প্রস্তাব রাখিতেছি। আপনি কি রাজি আছেন? বলুন কবুল। নির্বাণ তখন খুশিতে আত্মহারা। তার কয়েক বছরের প্রতীক্ষা শেষ হতে চলছে। মায়াবী আজ থেকে তার ব্যক্তিগত সম্পত্তি হবে। নির্বাণ অত্যন্ত উত্তেজিত হয়ে বিজয়ী হাসি ঠোঁটে নিয়ে কবুল শব্দটা বলার জন্য যেই না মুখটা ফাঁক করলো, ঠিক তখনই অদূরের দাঁড়িয়ে থাকা একদম বর্জ্যকণ্ঠের চারপাশ কাঁপিয়ে কেউ একজন বলে উঠল, কবুল কবুল কবুল।
ড্রয়িং রুমে যেন একটা জীবন্ত অগ্নিগিরি ফেটে পড়ল। বরের মুখ থেকে কবুল বেরানোর আগে অন্য কারো ব্রজকণ্ঠে সেই 3বার ঘোষণা পুরো পরিবেশটা বরফ করে দিয়েছে। নির্বাণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে পেছনে ঘুরে একরাশ বিশ্রী গালি দিতে গিয়েও মাঝপথ থেমে গেল। তার চোখে মনি স্থির হয়ে গেছে, ঠোঁট দুটো কাঁপছে অবিশ্বাসে। সামনে আর কেউ নয়, স্বয়ং সাইফান শুভ্র চৌধুরী দাঁড়িয়ে আছে। সারা শরীরে নির্মম নির্যাতনের ক্ষত, শার্টের হাতা ছেঁড়া, কপালে শুকিয়ে যাওয়া রক্তের দাগ, কিন্তু চোখের মনি দুটো যেন জ্বলন্ত অঙ্গার। সেই দৃষ্টিতে এখন আর অসহায়ত্ব নেই, আছে এক হিংস্র আভিজাত্য। শুভ্রকে এভাবে মুক্ত অবস্থায় নিজের সামনে দেখে নির্বাণের রক্ত মাথায় চড়ে গেল। সে জানোয়ারের মতো চিৎকার করে এগিয়ে এসে শুভ্র চোয়াল লক্ষ্য করে সজোরে একটা ঘুষি বসিয়ে দিল। শুভ্র টাল সামলাতে না পেরে কিছুটা ছিটকে গেল। ঠোঁটের কোণ ফেটে নোনা রক্ত গড়িয়ে পড়ল চিবুক বেয়ে। নির্বাণ বাঘের মতো গর্জে উঠে চিল্লিয়ে বলল, তোর সাহস কী করে হয় রে শুয়োরের বাচ্চা, আমার অধিকারের জায়গায় কবর বলার? তোকে তো আজ আমি জ্যান্ত কবর দিয়ে দেবো কুত্তার বাচ্চা। বলে নির্বাণ আবার ঝাঁপিয়ে পড়তে চাইলে শুভ্রের উপর, কিন্তু এবার দৃষ্টিপট বদলে গেছে। শুভ্র নিজের শরীরের শেষ বিন্দু শক্তি সঞ্চয় করে নির্বাণের ধেয়ে আসা হাতটা মাঝপথেই মট করে মুছে ধরল। ব্যথা নির্বাণ কুকড়িয়ে ওঠার আগে শুভ্র তাকে হেঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে এলো। দাঁত কিরমির করে আগুনের মতো তপ্ত নিঃশ্বাসে নির্বাণের মুখে ফেলে শুভ্র হিসিয়ে বলল, ইউ ফাঙ্কিং পিস অফ শিট, এতক্ষণ তোকে সুযোগ দিয়েছি বলে ভাবিস না যে আমি তোর হাতের খেলনা। তোর এই গুষ্টি মারা রাগ আর 2 পয়সার শক্তি আমি আমার আন্ডারওয়ারের নিচে রাখি, বুঝলি? খাঙ্কের পোলা, বাবের পয়সা আর গুন্ডা পুষিয়ে লাফাচ্ছিস। তোর এই ইগো আমি আজ তোর পুদে ঢুকিয়ে দেব। তুই ভাবলি কি করে যে শুভ্র চৌধুরী জিনিসের দিকে হাত বাড়িয়ে তুই আস্ত থাকবি? বেজন্মার বাচ্চা। শুভ্রের এমন রুদ্রমূর্তি আর মুখের এই নোংরা গালি শুনে নির্বাণের মতো খনিও এক মুহূর্তের জন্য থমকে গেল। শুভ্রর হাতের মুঠি যেন লোহার সাঁড়াশি, যা নির্বাণের হাড় গুড়িয়ে দেওয়ার উপক্রম করছে। নিজের এতদিনের বিশ্বস্ত গার্ডদের এখন পাথরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে সে হিতাহিত জ্ঞান হারিয়ে হুঙ্কার দিয়ে উঠল, কি দেখছিস তোরা? দাঁড়িয়ে তামাশা দেখছিস? ধরে কুত্তার বাচ্চাকে, এখনই ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে কে। নির্বাণের কথা শেষ হওয়ার আগেই শুভ্র সজোরে এক ধাক্কা মারল তার বুকে। নির্বাণ টাল সামলাতে না পেরে মেঝেতে আছড়ে পড়ল। ব্যথায় কুকড়িয়ে ওঠে সে, আবার পাগলের মতো চিৎকার করতে লাগলো, তোদের চোখ অন্ধ হয়ে গেছে, দেখছিস না ও আমাকে মারছে? ধরে শালাকে। কিন্তু পরের মুহূর্তে ড্রয়িং রুমের দৃশ্যটা পাল্টে গেল এক বিবশ নিস্তব্ধতায়। নির্বাণের নির্দেশে গাড়িটা নড়ে চলল ঠিকই, কিন্তু তাদের বন্দুকের নল শুভ্র দিকে না ঘুরে ঘুরে গেল খোদ নির্বাণের দিকে। চারিদিক থেকে কালো কুচকুচে বন্দুকের নল এখন নির্বাণের কপালিয়ার বুকে তাক করা। নিজের কেনা কুত্তাদের নিজের দিকে এভাবে ফনা তুলে দাঁড়িয়ে থাকতে দেখে নির্বাণের কলিজা শুকিয়ে গেল। সে অবিশ্বাসে তুতলামি করে চিৎকার করে উঠল, কি 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 করছিস তোরা? মাথা খারাপ হয়ে গেছে? আমি তোদের বস, আমাকে গুলি তাক করেছিস? বিশ্বাসঘাতক, তোদের আমি জ্যান্ত মেরে ফেলবো। শুভ্র মেঝের রক্তমাখা থুতু একপাশে ফেলে খুব তাচ্ছিল্যের সাথে নিজের কান দুটো আঙ্গুল দিয়ে চেপে ধরল, যেন নির্বাণের চিল্লানি তার কানে বীজ ঢালছে। সে শান্ত পায়ে নির্বাণের সামনে গিয়ে নিচু হয়ে বসল। তারপর দাঁত বের করে এক পৈশাচিক হাসি ঝুলিয়ে বলল, আহ, একটু আস্তে চিল্লা রে ফাঁক ফেস, গলাটা নিচে নামিয়ে কথা বল। তোর এই পোষা কুত্তারা আমার অনেক আগে পোষা বিড়াল হয়ে গেছে। তুই ভাবলি কি করে যে তোর মতো একটা 3rd ক্লাস ইডিয়েটকে পাহারা দেওয়ার জন্য আমি আমার লোক পাঠাবো না? এতদিন তুই যে জালে আমাকে আটকে রেখেছিলি, আসলে সেই জালে সুতোটা শুরু থেকেই আমার হাতে ছিল। তুই নিজের পাতা ফাঁদি নিজেই ধরা খেয়েছিস শালা লোজার। শুভ্র কথাগুলো নির্বাণের মাথায় ঢুকছিল না। সে মূর্তির মতো থমকে গিয়ে অবিশ্বাস্য দৃষ্টিতে শুভ্রের দিকে তাকিয়ে রইল। তার সেই দাপট, সেই অহংকার যেন এক নিমিষে কুরকুরের মতো উবে গেল। শুভ্র নির্বাণের এই অবস্থা দেখে বাঁকা হাসল। তারপর পৈশাচিক শান্ত গলায় বলল, কী রে বাল, কিছু বুঝতে পারছিস না? জাস্ট সিল, আমি তোকে সব গুছিয়ে বলছি। শুভ্র চোখের একটা ইশারা দিতে একজন গার্ড ঝড়ের গতিতে বাইরে চলে গেল। কয়েক সেকেন্ডের এক হাড় কাঁপানো নিস্তব্ধতা,
ঠিক তখনই ড্রয়িং রুমের দরজা ভেঙে যেন এক বিশাল বাহিনী ভিতরে ঢুকলো। বুটের শব্দে মেঝে কেঁপে উঠল। 20 জন সশস্ত্র পুলিশ অফিসার, 12 জন এলিট ফোর্সের গার্ডরা তাদের সামনে বুক চিতিয়ে ঢুকলো ঈশান ঘরে ঢুকে শুভ্র রক্তাক্ত আর ক্ষতবিক্ষত শরীরের দিকে তাকিয়ে আটকে উঠল। সে রুদ্রশ্বাসে বলল, বস, আপনি ঠিক আছেন? আপনার শরীর তো পুরো শেষ করে দিয়েছে কুত্তা বাচ্চারা। শুভ্র শান্তভাবে শুধু একবার চোখ বুজে বোঝালো যে সে ঠিক আছে। এদিকে নির্বাণের চোখে মনি তখন চড়ক গাছ। এতগুলো পুলিশ, তাও খোদ শুভ্রর সামনে জিভ বের করে কুকুরের মতো আজ্ঞাবহ হয়ে দাঁড়িয়ে আছে। এই শুভ্র আসলে কে? যদি তার এতই ক্ষমতা, তবে কেন সে এতক্ষণ মার খেল? কেন সে নির্বাণের পায়ের নিচে পড়েছিল? নির্বাণের এই হাজার প্রশ্ন ধোঁয়াশার মাঝে ঈশান একটা মোটা ফাইল বের করলো। ঠিক সেই মুহূর্তে শহরের সবচেয়ে বড় ম্যাজিস্ট্রেট অফিসার এসে শুভ্রর ঠিক পাশে হাত বেঁধে দাঁড়ালেন। ঈশান ফাইলটা নির্বাণের কুৎসিত মুখের সামনে মেলে ধরে চড়া গলায় তার আসল পরিচয় উগরে দিতে লাগলো। আবরাম খান নির্বাণ, ছোটবেলা থেকে যার রক্তে খুনাখুনি আর ক্ষমতার লোভে সে হয়ে উঠেছিল এক শহরের এক অঘোষিত মাফিয়া। গুনে গুনে 42টা খুন আছে জানোয়ারের নামে। সেই খুনের বিচার থেকে বাঁচতে লন্ডনে পালিয়ে গিয়েও শান্তি হয়নি ওর। সেখানেও সে 19 জন মানুষকে নৃশংসভাবে মেরেছে। আর আজ তো সেই সব পাপের কাট্ট প্রমাণে ফাইয়া জল জল করছে কুত্তার বাচ্চা। কথাগুলো শোনা মাত্রই নির্বাণের কলিজা শুকিয়ে কাঠ হয়ে গেল। কপাল বেয়ে দরদর করে ঘাম ঝরতে লাগলো। সে অন্ধকার অতীত সে মাটির নিচে পুঁতে এসেছিল। শুভ্র সেটা খুঁড়ে বের করলো কিভাবে? ঠিক সেই মুহূর্তে নেহা রুমে ঢুকলো। নিজের প্রতাপশালী ভাইকে ভাবে পুলিশ আর বন্দুকের নলের মুখে হাঁটু গেড়ে বসে থাকতে দেখে তার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে অবিশ্বাসে নিজের মুখে হাত দিয়ে পাথর হয়ে দাঁড়িয়ে রইল। ঈশান এক অদ্ভুত শান্ত ভঙ্গিতে এগিয়ে এলো। মেঝের ওপর হাঁটু গেড়ে বসলো নির্বাণের ঠিক সামনে। নির্বাণের চোখে তখন অবিশ্বাসের ঘোর। ঈশান ওর কানের একদম কাছে মুখ নিয়ে শীতল গলায় ফিসফিস করে বলল, তুই নিজেও জানিস না রে শয়তানের বাচ্চা, এতদিন কাকে খাঁচায় আটকে রেখে তুই হাত তোলার সাহস দেখিয়েছিস। সত্যিটা শুনবি? শুনে তোর কলিজা ওখানে ফেটে বের হয়ে আসবে। নির্বাণ ফ্যালফ্যাল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। তার মাথায় কিছুটাই খেলছে না এই সাধারণ এক ব্যবসায়ী শুভ্রর কাছে তো ক্ষমতা এলো কোথা থেকে? সে কিভাবে নির্বাণের লন্ডনের অন্ধকার অতীতের হাড়ির খবর বের করলো? নির্বাণের এই হাজারো প্রশ্নের ঝড়ের মাঝে ঈশান আবারও ফিসফিসিয়ে বলল, কিকংসু নামটা কি কখনো শুনেছিলি? নামটা শোনা মাত্র নির্বাণের সারা শরীর যেন বরফ হয়ে গেল। চোখের মণি দুটো কোটর থেকে বেরিয়ে আসে উপক্রম। বুকের ভেতরটা সত্যি ধপধপ করে উঠল তার। কিকংসু আন্ডারওয়ার্ল্ডের সেই রহস্যময় সম্রাট, যার নাম শুনলে বাঘা বাঘা মাফিয়াদের হাঁটু কাঁপে। নির্বাণের মতো সিসকে গুন্ডার বহুবার চেয়েছে তার ছায়া দেখা পেতে, তার সাথে হাত মেলাতে, কিন্তু কিকংসু তো সেই ধোঁয়া, যাকে ধরা যায় না, ছোঁয়া যায় না। তবে কি সামনে দাঁড়িয়ে থাকা এই রক্তাক্ত শুভ্রই সে ক্রাশ? নির্বাণের মাথা ঝিমঝিম করতে লাগলো। পায়ের নিচ থেকে যেন পুরো পৃথিবীটা সরে যাচ্ছে। নির্বাণের এই কোঁকড়ে যাওয়া অবস্থা দেখে ঈশান এক বিবশ হাসি দিয়ে বলল, তুই যে এই ইঁদুরের মধ্যে লুকিয়ে আছিস সেটা বস সেদিনই জেনে গিয়েছিল, যেদিন তুই রিদির ওই রক্তমাখা শাড়িটা পার্সেল করে পাঠিয়েছিলি। জানিস তো, বস সবসময় জানোয়ার হয় না, কিন্তু ও যখন একবার সরপে ফেরে তখন যমরাজও পথ ছেড়ে দেয়। তোর কপাল ভালো যে তুই বসের একমাত্র দুর্বলতায় হাত দিয়েছিলি, না হলে মৃত্যু ছাড়া তোর কপালে আর কোনো শাস্তি জুড়ত না। ঈশান একটু থেমে নির্বাণের কপালে নিজের আঙুল দিয়ে টোকা দিয়ে আবার বলল, আসলে বস জানতো ও যদি সরাসরি কিংকাশুক হয়ে তোর সামনে আসতো, তবে তুই রিদিকে নিয়ে কোনো বড় চাল চালতি। তুই তো সাপের মতো বিষাক্ত। বসের দুর্বলতা নিয়ে ওকে হারানোর নোংরা খেলা খেলতি। তাই বস ইচ্ছে করেই তোর খাঁচায় ধরা দিয়েছে, যাতে তুই ওকে দুর্বলভাবে নিশ্চিন্তে থাকিস। যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম, এখন শান্তিতে জেলে যা আর সারা জীবন পচে পচে নিজের পাপের প্রায়শ্চিত্ত কর। নির্বাণ এখন এক জ্যান্ত লাশ। সে রিদিকে পাওয়ার জন্য সে এত আয়োজন করেছিল। সেই হৃদির ভালোবাসা মানুষটা যে তার জম হয়ে দাঁড়াবে, সেটা সে দুঃস্বপ্নও ভাবেনি। ম্যাজিস্ট্রেট অফিসার অত্যন্ত বিনয়ের সাথে শুভ্রের সামনে এসে দাঁড়ালেন। শুভ্রার রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে একটা শ্রদ্ধা নিয়ে তিনি বললেন, মিস্টার সাইফান শুভ্র চৌধুরী।
তাকে কি বলে ধন্যবাদ দেব, আমি ভাষা পাচ্ছি না। আসলে এই খুনের মামলাগুলো বহুবার টেবিলে উঠেছে, কিন্তু প্রতিবারই টাকার জোরে সব ধামাচাপা পড়ে গিয়েছে। আমরা হাজার চেষ্টা করেও এই জাল ছিঁড়তে পারিনি, অথচ আপনি একজন ব্যবসায়ী হয়ে যে অসাধ্য সাধন করলেন, এতে এখন মনে হচ্ছে ম্যাজিস্ট্রেট আমি না, আসলে চেহারটা আপনারই পাওয়া উচিত ছিল। শুভ্র কোনো উত্তর দিল না। তার পাথরের মতো নিথর চোখের দৃষ্টি তখন অন্য কোথাও। পুলিশ যখন নির্বাণকে হাতকড়া পরিয়ে টেনে তোলার চেষ্টা করছে, ঠিক তখনই নিহার চিৎকার করে উঠল। সে শুভ্র দিকে আঙুল উঁচিয়ে হিসিয়ে বলল, শুভ্র, তুমি ভুলে যাচ্ছ যে ভাই এখন রিদির হাজবেন্ড। তুমি ওকে জেলে পাঠালে রিদির কী অবস্থা হবে ভেবে দেখেছো? ও কি এ সমাজে মুখ দেখাতে পারবে? একটা মেয়ের জীবন এভাবে নষ্ট করার অধিকার তোমাকে কে দিয়েছে? নিহার এই করুণ আর বিষাক্ত যুক্তি শুনে ঈশান হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে নিহার একদম সামনে গিয়ে সে দাঁতে দাঁত বের করে বলল, ছি ছি ম্যাম, থুকু নেহা ম্যাম, ছি ছি ম্যাম, থুকু নেহা ম্যাম, আপনি তো দেখছি বড় বড় দুটো ভুল করে ফেললেন। এক, আপনি হয়তো উত্তেজনার চোটে কাবিননামায় কী লেখা ছিল সেটা পড়ার সময়ই পাননি। আর দুই, বিয়ে পড়ানোর ওই মোক্ষম সময় আপনি নিজেই তো ঘরে ছিলেন না, কোনো এক অন্য নম্বরে ফোনে ব্যস্ত হয়ে বারান্দায় চলে গিয়েছিলেন। মনে পড়ছে কি? অবশ্য ফোনটা কিন্তু আমরাই দিয়েছিলাম। ঈশান কথায় নেহার কপালে ভাঁজ পড়ল। সে অবিশ্বাসে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশান মজা পাওয়ার ভঙ্গিতে কাজী সাহেবের দিকে ফিরে বলল, কি গো মামু, নেহা ম্যামকে একটু ভালোবাসার ওই কিস্সিটা শোনাও তো। সতীটা যেন ওনার হার্ট অ্যাটাক হতে পারে। কাজী সাহেব কাঁপা কাঁপা হাতে কাবিননামার খাতাটা নেহার চোখের সামনে ধরলেন। গম্ভীর গলায় তিনি বললেন, বিয়েটা নির্বাণের সাথে নয়, 5,25,00,000 দেনমোহরে ধার্য করিয়া তাসনিন রিদিকা স্বামী হিসেবে সোয়ান চৌধুরীর সুপুত্র সাইফান শুভ্র চৌধুরীকে কবুল করিয়াছে। ধর্মীয় এবং রাষ্ট্রীয় আইন মোতাবেকে তাসনিন রিদিকা এখন সাইফান শুভ্র চৌধুরীর বিবাহিত স্ত্রী। নেহার পায়ের নিচ থেকে মাটি সরে গেল। সে সো মেরে কাজের হাত থেকে খাতাটা কেড়ে নিয়ে চোখ বড় বড় করে দেখল। হ্যাঁ, ঠিক তাই লেখা। বর হিসেবে সাইফান শুভ্র চৌধুরীর নামই সেখানে জলজল করছে। নিজের অজান্তেই সে তার ভাইকে নয়, বরং তার সবচেয়ে প্রিয় মানুষ শুভ্রর সাথেই রিদির বিয়ে দিয়ে দিয়েছে। পুরো ঘর যখন এই অবিশ্বাস সত্ত্বে স্তম্ভ হয়ে আছে, ঠিক তখনই শুভ্র তার ভাঙা গলায় কিছু দীর্ণ স্বরে কাজী সাহেবের উদ্দেশ্যে বলল, নতুন করে বিয়ের সব কাজ রেডি করেন, আমি আসছি। বিছানার এক কোণে হাঁটু ভাঁজ করে জড়সড় হয়ে বসে আছে রিদি। অতিরিক্ত কান্নার ফলে চোখের জল যেন শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখের চারপাশটা লাল হয়ে ফুলে আছে। তার সমস্ত সত্তা জুড়ে এখন কেবল শূন্যতা। আজ সে অন্য কারো স্ত্রী। এখন থেকে শুভ্র নামটা তার জন্য নিষিদ্ধ এক অধ্যায়। চাইলেও আর তাকে নিয়ে স্বপ্ন বোনা যাবে না, বলা যাবে না ভালোবাসে। এখন থেকে নির্বাণ নামক ওই জানোয়ারটার সাথে তাকে সংসার করতে হবে। ভাবতে হৃদির গা গুলিয়ে উঠছে। বিষাদ আর ঘৃণা তাকে করে করে খাচ্ছে। হৃদির এই যন্ত্রণার মাঝেই হঠাৎ ক্যাচ করে শব্দটা দরজা খুলে গেল। হৃদি চমকে দরজার দিকে তাকালো, দেখলো সেখানে শুভ্র দাঁড়িয়ে আছে। শরীরে মারের দাগ থাকলেও চোখ মুখ এখন একদম শান্ত। শুভ্রকে দেখা মতো হৃদির ভেতরটা দুমড়ে মুচড়ে উঠল, কিন্তু পরক্ষণই মনে পড়ল সে এখন অন্য কারো বিবাহিত স্ত্রী। সে দ্রুত উল্টো দিকে মুখ ঘুরিয়ে জানালার দিকে তাকালো। কান্না ভেজা অভিমানে ভরা গলায় সে চিৎকার করে বলে উঠল, চলে যান এখান থেকে, আপনার মুখটা আমি দেখতে চাই না। এখন আপনি আমার কাছে কেবলই একজন পরপুরুষ। দয়া করে চলে যান, আর কখনো আমার সামনে আসবেন না। আপনাকে এখন আমার সহ্যই হচ্ছে না। কেন এসেছেন একটা জ্যান্ত লাশ দেখতে? দেখে যান, হয়তো এই জ্যান্ত লাশ খুব তাড়াতাড়ি সত্যিকারের লাশে পরিণত হবে। খোদার দোহাই লাগে, আপনি চলে যান। কথাগুলো তীরের মতো ছুঁড়ে গিয়ে হৃদির বুকে ফেটে যাচ্ছিল। মানুষটার চোখের সামনে দেখেও ছোঁয়া যাবে না, এটা সহ্য করার ক্ষমতা তার নেই। শুভ্র কোনো কথা না বলে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম হৃদির গা ঘেঁষে বিছানায় বসে পড়ল। হৃদির আগে ফুঁসে উঠে বলল, কি হলো, কানে কথা ঢোকে না? আপনাকে বের হতে বলছি না, বের হন এখনই। হৃদির এই তীব্র অভিমান
আর রাগ দেখে শুভ্রের ঠোঁটের কোণে একটি রহস্যময় হাসি ফুটে উঠল। সে মনে মনে হৃদির এই অধিকার বোধ আর রাগ বেশ উপভোগ করছে। শুভ্র নিজের ঠোঁট কামড়ে হাসি চেপে রেখে কাঁধ দিয়ে হৃদিকে আলতো করে একটা ধাক্কা দিল। তারপর হৃদির একদম চোখের দিকে তাকিয়ে গুনগুন করে গেয়ে উঠল, পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে। আচমকা শুভ্রর মনে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মনোমোহিনীকে। আচমকা শুভ্রের মুখে এমন রোমান্টিক গান শুনে হৃদি বিস্ময়ে আর বিরক্তিতে শুভ্রর দিকে তাকালো। শুভ্র তখন অপলক দৃষ্টিতে দেখছিল তার মনোমোহিনীকে। চোখে গাঢ় কাজল, কপালে ছোট্ট টিপ আর লাল টকটকে বেনারসি, সব মিলিয়ে হৃদিকে সত্যি এক মোহময়ী কনের মতো লাগছে। মনে হচ্ছে সে যেন এক বাসর ঘরে শুভ্রচন্দ্রের প্রতীক্ষা ছিল। শুভ্রর এমন সম্মানীয় দৃষ্টি দেখে হৃদি দ্রুত চোখ নামিয়ে নিল। সে বা হাত দিয়ে শাড়ির আঁচলটা শক্ত করে মুচড়ে ধরা গলায় বলল, জান বলছি, আমার স্বামী দেখলে কিন্তু খুব রাগ করবে, প্লিজ যান। স্বামী শব্দটা শোনা মাত্র শুভ্রর চোখ মুখ মুহূর্তে শক্ত হয়ে গেল। বুকের ভেতর একটা তীব্র জেলাসি বা ঈর্ষা মোচড় দিয়ে উঠল। সে ঝট করে হৃদির চিবুকটা আলতো করে কিন্তু দৃঢ়ভাবে চেপে ধরে নিজের দিকে ঘোরালো। হৃদির চোখে গভীর চোখ রেখে খুব গভীর আর ভারী গলায় বলল, স্বামী যেন দেখে খুব দরদ উতলে পড়ছে। তা জনাব কোন স্বামীর কথা বলছেন শুনি? স্বামীর জন্য দেখি খুব দরদ উতলে পড়ছে, তা জনাবা কোন স্বামীর জন্য কথা বলছেন শুনি? হৃদি রাগে আর অভিমানে ফুঁসে উঠে শুভ্রর হাতটা সজোরে ঝাটকা দিয়ে সরিয়ে দিল। নিজের ভেতরটা সবটুকু জ্বালা উগড়ে দিয়ে বলল, কোন স্বামী আবার? যার সাথে কিছুক্ষণ আগে আমার এই হাতের সই আর কাজী সাহেবের কলমের সাক্ষী রেখে বিয়ে হয়েছে, তার কথাই বলছি। শুভ্র এবার একটু বাঁকা হাসলো। হৃদির চোখের মনির দিকে তাকিয়ে নির্বিকার গলায় প্রশ্ন করলো, তা আপনার কোন মহান স্বামীর সাথে বিয়ে হয়েছে শুনি? হৃদি এবার বিরক্তিতে ফেটে পড়ল, জেদের বসে বলে ফেলল, কার সাথে আবার? একটা জানোয়ার, না মানে নির্বাণের সাথে বিয়ে হয়েছে আমার। নির্বাণ এখন আমার বাকি শব্দটা উচ্চারণ করার আগে শুভ্রর হাতের আঙুলগুলো সাপের মতো এসে হৃদির ঠোঁট দুটো গোল করে চেপে ধরল। হৃদি থমকে গেল। শুভ্রর চোখেমণি এখন নিঃশব্দ আর ভয়ঙ্কর। সে হৃদির একদম কানের কাছে মুখ নিয়ে ঠান্ডা গলায় বলল, হিস হিসে বলো, বাকি শব্দগুলো ওখানে আটকে থাক, আর বের করার দরকার নেই। আর নেক্সট টাইমে যাতে এই ঠোঁট দিয়ে অন্য কোনো ছেলের নাম না শুনি, না হলে এই সুন্দর ঠোঁট দুটো কেটে সেলাই করতে আমার কিন্তু বেশিক্ষণ লাগবে না, বুঝলি? শুভ্রের এই হঠাৎ পাগলামি আর অদ্ভুত আচরণে হৃদি একদম ভেবাচাকা খেয়ে গেল। লোকটা কি সত্যি পাগল হয়ে গেল? তার বিয়ে অন্য কারোর সাথে হয়ে গেল, অথচ সে এখন উল্টো শাসন করছে। হৃদি যখন নিজের ভাবনার জালে আটকে আছে, তখন শুভ্র হঠাৎ খুব যত্ন করে হৃদির মাথায় লাল টকটকে ঘোমটাটা টেনে ঠিক করে দিল। তারপর শান্ত গলায় বলল, চলেন এখন যাওয়া যাক। হৃদি ভুরু কুঁচকে অবিশ্বাসের সুরে বলল, কোথায় যাব? শুভ্র এবার হৃদির মুখের ওপর একদম ঝুঁকে এলো। তার তপ্ত নিঃশ্বাস হৃদির নাকে মুখে আশ্রে পড়ছে। সেই নিঃশ্বাসের ঝাপটে হৃদির শরীরটা যেন অবশ হয়ে এলো। শুভ্র এক পলক হৃদির কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, আমি কিন্তু বেশি কথা বলা একদম পছন্দ করি না, তাই আমার সাথে ফালতু প্রশ্ন একদম কম করবি। কথাটি শেষ করে শুভ্র এক মুহূর্ত সময় দিল না। হৃদি কিছু বুঝে ওঠার আগেই শুভ্র তাকে খেসকায় পাজাকুলে তুলে নিল। হৃদি আতঙ্কে আর লজ্জায় শুভ্র গলার উপর হাত দিয়ে শক্ত করে চেপে ধরল। শুভ্র হৃদিকে পাজাকুলে তুলে নিয়ে শটান ড্রয়িং রুমের মাঝখানে কাজী সাহেবের সামনে বসিয়ে দিল। পুরো ঘর নিস্তব্ধ। নেহা একপাশে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছে। তার চোখের সামনে তার ভালোবাসার মানুষটা অন্য একজনের নিজের করে নিচ্ছে। এই দৃশ্য দেখার চেয়ে মৃত্যুও যেন তার কাছে ছেড়েও ছিল। দূরে পুলিশের কর্ডনের মাঝে হাতকড়া পরা অবস্থায় দাঁড়িয়ে আছে নির্বাণ। তার লোলুপ দৃষ্টি এখনও তার মায়াবীর দিকে আটকে আছে। হৃদিকে আজ লাল বেনারসিতে অপার্থিক সুন্দর লাগছে, অথচ এই শ্বাসটা হওয়ার কথা ছিল নির্বাণের জন্য। ভাগ্যের কি নির্মম পরিহাস! আর সে শুধুই দর্শক। শুভ্র কাজী সাহেবের দিকে এক পলক তাকিয়ে হুকুমের সুরে বলল, সকলের সামনে পুনরায় আবার বিয়ের কাজ শুরু করুন। হৃদি যেন আকাশ থেকে পড়ল। সে অবিশ্বাসে চারদিকে তাকাচ্ছে। নির্বাণকে পুলিশ ধরে রেখেছে। নেহা মরা মানুষের মতো চুপচাপ দাঁড়িয়ে আছে।
আর তার পাশে বসে আছে স্বয়ং শুভ্র। এখন এসব কখন হলো? এই পুলিশই বা আসলো কোথা থেকে? রিদি যখন নিজের ভাবনা জালে হাবুডুবু খাচ্ছে, ঠিক তখনই শুভ্র তার নরম হাতটা নিজের শক্ত মুঠোয় পুরে নিল। রিদির একদম কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, তামাশা দেখার অনেক সময় পাবি, আপাতত এদিকে মন দে। শুভ্রর তপ্ত নিঃশ্বাসে রিদির সারা শরীর একটা শিহরণ বয়ে গেল। সে বাধ্যমেয়ের মতো সামনের দিকে তাকালো। কাজী সাহেব এবার গলা ঝেড়ে শুভ্রকে জিজ্ঞেস করলেন, বাবা, কামিননামার টাকা কি আগেরটাই রাখবো নাকি কোনো পরিবর্তন হবে? শুভ্র একবার আর চোখে রিদির দিকে তাকালো। রিদি সে ঘাবড়ে যাওয়া মুখটা দেখে তার ঠোঁটের কোণে এক বিজয়ের হাসি ফুটে উঠল। সে কাজী সাহেবের দিকে তাকিয়ে দরাজ গলায় বলল, যেহেতু কামিননামা ছাড়া বিয়ে হয় না, তাই সেখানে যত টাকাই লিখুক না কেন, আমার ধন সম্পত্তি কোনো দিনই খালি হবে না। তবে যেখানে নিয়ম মেনে টাকা লিখতেই হয়, তাহলে 10 কোটি টাকা লিখে দেন। আর তার পাশে এটাও লিখে দিবেন যে এই সাইফান শুভ্র চৌধুরীকে চিরতরে কন্যা তাসনিম রিদিকার নামে লিখে দেওয়া হলো। এখন থেকে এই মানুষটা একমাত্র মালকিন শুধু তাসনিক রিদিকা। শুভ্র এমন পাগলেটে আর রাগজকীয় ঘোষণা শুনে কাজী সাহেবের হাত থেকে কলমটা প্রায় পড়ে যাওয়ার উপক্রম হলো। রিদি অবিশ্বাসে বড় বড় চোখে শুভ্র দিকে তাকিয়ে রইল। রিদি নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। সে কি সত্যি জেগে আছে নাকি অসহ্য যন্ত্রণায় মস্তিষ্ক বিকৃত হয়ে কোনো রঙিন স্বপ্ন দেখছে? একটু পর কি এই স্বপ্নটা কাচের মতো ভেঙে চুরমার হয়ে যাবে? উত্তেজনায় আর ভয়ে রিদি নিজের হাতে জোরে একটা চিমটি কাটল। উফ, বেশ ব্যথা পেল সে। কিন্তু কই, চারপাশের এই দৃশ্য তো বদলালো না, স্বপ্ন তো ভাঙলও না। রিদির এই ঘোর লাগা ভাবনার মাঝে কাজী সাহেব বলে বিয়েটা আনুষ্ঠানিকভাবে শুরু করলেন। দিনমোহর আর সাক্ষীদের নাম ধরে পরে তিনি গম্ভীর গলায় রিদিকে উদ্দেশ্য করে বললেন,